আমরা দেখতে পাচ্ছি দুটো সার্কিট রয়েছে, সার্কিট নাম্বার 1 এন্ড সার্কিট নাম্বার 2। লক্ষ্য করে দেখো, কোশ্চেনটা হচ্ছে এই: ফাইন্ড দি কন্ডিশন ফর হুইচ দি হিট প্রডিউসড ইন টু সার্কিটস উইল বি সেম। এই সার্কিটটা আছে, 1 নাম্বার সার্কিট নাম দিয়েছি, তাতে রয়েছে একটা সোর্স অফ ইএমএফ ই, তার নিজস্ব রেজিস্ট্যান্স ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, এবং বাইরের যে সার্কিটটা এক্সটার্নাল, যেটা বহির্বর্তনী বা এক্সটার্নাল সার্কিট বলা হয়, সেখানে রয়েছে আর2 একটা রেজিস্ট্যান্স। একটু অল্টার হয়ে গেছে, এটাকে আর1 বলাই ভালো, এটাকে আর2 বলাই ভালো। তাহলে এটা আর2, এটা আর1। বাইরে এখানে সার্কিটে রয়েছে আর1 একটা রেজিস্ট্যান্স, আর এখানে 2 নম্বরে একই রকমের সার্কিট, সেখানে রয়েছে একই সোর্স অফ ইএমএফ, যার ইএমএফ হচ্ছে ই, ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর এক্সটার্নাল যে সার্কিট রয়েছে সেখানে রেজিস্ট্যান্স হচ্ছে আর2। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দি কন্ডিশন ফর হুইচ দি হিট প্রডিউসড ইনটু সার্কিটস উইল বি সেম। অ্যাট ফার্স্ট আমাদের ইলেকট্রিক কারেন্ট যেটা আছে সেটা আগে নির্ণয় করতে হবে। সো ইলেকট্রিক কারেন্ট ইন ফার্স্ট সার্কিট, অ্যান্সারটা এরকম হবে। দেখো, ইলেকট্রিক কারেন্ট ইন ফার্স্ট সার্কিট, এটা সার্কিটের সংক্ষিপ্ত রূপ সিকেটি, I1। লক্ষ্য করে দেখো, এখানে সোর্স অফ ইএমএফ হচ্ছে ই, টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট সেটা হচ্ছে আর1 প্লাস আর, তাহলে এটা হবে ই ডিভাইডেড বাই আর1 প্লাস আর। এটার নাম দিলাম I1। সিমিলারলি কারেন্ট ইন দ্য সেকেন্ড সার্কিট, এটা হবে I2 ইজ ইকুয়াল টু ই বাই আর2 প্লাস আর। লক্ষ্য করে দেখো না, বাইরে আছে আর2, ভেতরে এখানে যেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স বা আভ্যন্তরীণ রোধ যেটাকে বলা হয় সেটা হচ্ছে আর। তাহলে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর2 প্লাস আর, এটা সিরিজে আছে, তাহলে সেটা দিয়ে ভাগ করলাম। ওহম সূত্র থেকে এটা আমরা পাই, I1 পেয়ে গেছি, I2 পেয়ে গেছি। এবারে ফর্মুলা আমাদের আছে যেটা H ইজ ইকুয়াল টু I স্কোয়ার আর টি। তাহলে আমরা লিখতে পারি প্রথম, সরি, একটা ল্যাঙ্গুয়েজ থাকাই ভালো। হিট প্রডিউসড ইন ফার্স্ট সার্কিট, ইন ফার্স্ট সার্কিট is equal to H1, and heat produced in second circuit is equal to H2, hence H1 is equal to I1 square। লক্ষ্য করে দেখো সার্কিটটা, হিট তৈরি হবে কিন্তু এই জায়গাতে, সার্কিট লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। এখানে হিট যদি হয়, সেই হিটটা আমরা ধরি না। ধরি না এই কারণে, কারণ সেটা আমাদের কোনো কাজে লাগে না। সেলের নিজস্ব যে রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্সের মধ্যেও কিছুটা হিট তৈরি হয়, এই জন্য একটা ব্যাটারি খানিকক্ষণ চলার পরে ব্যাটারিটা গরম হয়ে যায়। একটা ব্যাটারি লক্ষ্য করে দেখবে, খানিকক্ষণ চলবে, সবসময় তার যেটা হিট যেটা প্রডিউস হয় সেটা অ্যাপ্রিসিয়েবল নাও হতে পারে, অর্থাৎ আমাদের অনুভবের যে সীমা, সেই সীমানা সেটাকে আমাদের ডিটেক্ট করতে নাও পারে। একটা মোবাইল দীর্ঘক্ষণ ধরে চললে, যেটা আমাদের কমন এক্সপিরিয়েন্স, সেটা মোবাইল দীর্ঘক্ষণ ধরে যদি চলে তখন দেখি মোবাইলটা খানিকটা গরম হয়ে যায়। ওটা এক্সটার্নাল সার্কিটের জন্য, ইন্টারনাল সার্কিটের জন্য। যাই হোক, ঘটনা হচ্ছে কি, যে হিট তৈরি হয় সেই হিটটা আমরা এই জায়গার যে হিটটা তৈরি হবে বা এখানে যে হিট তৈরি হবে সেই হিটটা ধরবো। এখানে হিট তৈরি হচ্ছে H1, এখানে তৈরি হচ্ছে H2, এবং আমাদের হিসেব অনুযায়ী যেটা জুলস ল রয়েছে, H ইজ ইকুয়াল টু I স্কোয়ার আর টি যে ফর্মুলা, তাহলে H1 ইজ ইকুয়াল টু হবে I1 স্কোয়ার R1 ইন্টু টি, H2 ইজ ইকুয়াল টু হবে
I2 স্কোয়ার ইন্টু R2 ইন্টু টি, I1 ইজ ইকুয়াল টু বলা হয়েছে ই ডিভাইডেড বাই R1 প্লাস আর, এটা প্লাস স্কোয়ার হয়ে গেল ইন্টু R1 ইন্টু টি, এটার ভ্যালুটা হবে ই বাই R2 প্লাস আর, তার স্কোয়ার করলাম R2 ইন্টু টি। এই দুটো যদি ইকুয়েট করে দিই তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে শর্ত অনুযায়ী যেটা দি কন্ডিশন, নাও if H1 is equal to H2 then square R1T whole divided by R2 plus R whole square is equal to square R2 into T divided by R1 plus R তার স্কোয়ার। লক্ষ্য করে দেখো এই দুদিকের থেকে আমাদের এই কোয়ান্টিটিগুলো যেগুলো রয়েছে এগুলো ক্যান্সেলড হয়ে যায়, তাহলে রইল R1 বাই R2 প্লাস আর স্কোয়ার হোল স্কোয়ার, এখানে রইল R2 বাই R1 প্লাস আর এর হোল স্কোয়ার। তার মানে বলতে পারি R1 ইন্টু আর স্কোয়ার, যেটা এটা একদিকে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে আমরা পাবো এরকম একটা ইকুয়েশন পাবো, অর R1 into R1 plus R square is equal to R2 into R2 plus R square, or R1 into R1 square plus 2R1 R plus R square is equal to R2 into R2 square plus 2 R2R plus R square, or R1 cube plus 2R1 square R plus R into R square into R1 is equal to R2 cube plus 2 R2 square into R plus R square into R। এইখান থেকে দেখো আমরা পাচ্ছি এই যে দুটো ইকুয়েশন এখানে রয়েছে, এটাকে যদি আমরা একদিকে নিয়ে চলে যাই তাহলে পাচ্ছি আর স্কোয়ার আছে, এদিকেও আর স্কোয়ার আছে, আর স্কোয়ার ইন্টু R1 মাইনাস প্লাস আর ইন্টু, এটা আর ইন্টু 2R1 স্কোয়ার মাইনাস 2R2 স্কোয়ার প্লাস একটা আর বর্জিত পদ রয়েছে, এটা হচ্ছে R1 কিউব মাইনাস আর ইজ ইকুয়াল টু 0। অর আমরা পেতে পারি এখানে, লক্ষ্য করে দেখো R1 মাইনাস R2 যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি, এটাকে কমন নিচ্ছি, একটু ম্যাথামেটিক্স জানা দরকার, না হলে বোঝা যাবে না। একটা স্টেপ আমি জাম্প দিচ্ছি, না হলে তো খুব মুশকিল হবে, অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। R1 মাইনাস R2 এটা কমন নিলাম, তাহলে এখানে রইল আর স্কোয়ার, এখানে রইল 2 ইন্টু, লক্ষ্য করে দেখো এটা R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার মানে R1 প্লাস R2 ইন্টু R1 মাইনাস R2, তাহলে এখানে রইল R1 প্লাস R2, শুধু রইল, বাইরে চলে গেছে R1 মাইনাস R2টা, আর এখানে R1 কিউব মাইনাস R2 কিউব মানে হচ্ছে R1 মাইনাস R2 ইন্টু R1 স্কোয়ার প্লাস R1 R2 প্লাস R2 স্কোয়ার।
তাহলে এখানে শুধু পড়ে রইল R1 স্কোয়ার প্লাস R1 R2 প্লাস R2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট এটা দিতে হবে। তাহলে দেখো এটা তো 0 নয়, তাহলে R1 ইজ ইকুয়াল টু R2 একটা পাচ্ছি আমি, আর একটা পাচ্ছি এখান থেকে R ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা যদি আলটিমেটলি লক্ষ্য করে দেখবে স্টেপটা, এই যে স্টেপটা যেটা, এটা ম্যাথামেটিক্স যারা জানো তাদের ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউডের উপর আমি ভরসা রাখি তোমাদের, সেটার থেকে ভরসা রেখেই বলছি যে দুটো কন্ডিশন আমি পাচ্ছি। একটা কন্ডিশন R1 মাইনাস R2 ইজ ইকুয়াল টু 0 আইদার অর দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে বলেছি দুটো ডিফারেন্ট সার্কিট যদি হয় তাহলে R1 ইজ ইকুয়াল টু R2 নিশ্চয়ই নয়, R1 ইজ ইকুয়াল টু R2 হয়ে গেল আইডেন্টিক্যাল সার্কিট হয়ে গেল, তখন দুটো এক নাম্বার সার্কিট দু নাম্বার সার্কিট বলা অর্থহীন। তাহলে R1 ইজ ইকুয়াল টু R2 নয় আমাদের অঙ্কের বক্তব্য অনুযায়ী। তাহলে আমরা লিখতে পারি অর দিস ইজ ইকুয়াল টু 0। সো হোয়েন দিস ইজ ইকুয়াল টু 0, এইটা যখন 0 হবে তখন তাহলে আমাদের আরেকটা পেজ নিতে হবে, অর R is equal to মাইনাস বি মানে মাইনাস R1 প্লাস R2 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে তোমাকে লিখতে হবে এখানে প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে হচ্ছে R1 প্লাস R2 তার স্কোয়ার মাইনাস 4ac। 4a মানে হচ্ছে দেখো 1, আর c মানে হচ্ছে R1 স্কোয়ার প্লাস R1 R2 প্লাস R2 স্কোয়ার কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে বাই 2a মানে দিস 2 into a। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন ফর, এটা সিম্পলিফাই করা যেতে পারে। তোমরা পাবে R is equal to root over R1 R2। এটা সিম্পলিফাই নিজেরা করে নেবে। তাহলে যদি ইন্টারনাল, সো when internal resistance R is equal to root over R1 R2, এটা একটা আলাদা নাম আছে নিশ্চয়ই তোমরা জানো যারা অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন ইত্যাদি করেছো। when internal resistance is equal to R is equal to this, the heat produced in external circuit will be same. The heats produced in external circuits will be same। এখন ব্যাপার হচ্ছে যে বাইরের এক্সটার্নাল সার্কিটে হিট প্রোডাকশন হয়, সেই হিট প্রোডাকশনের কতগুলো নিয়ম টিয়ম রয়েছে। এই অঙ্কটা তোমরা এতে পাবে, যে কোনো টেস্ট পেপারসে পাবে বা স্ট্যান্ডার্ড যে কোনো এক্সামিনেশনে এই ধরনের অঙ্কগুলো কিন্তু সেট করা হয়। এখন আমাদের যেটা দাঁড়াচ্ছে, এটা আলোচ্য বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে অনেক সময় হয় কি আমরা ইলেকট্রিক কেটেল ইউজ করি, এই প্রাসঙ্গিক কিছু অঙ্ক থাকে, তাহলে 2 নাম্বার প্রবলেমে চলে যাই আমরা। ইলেকট্রিক কেটেল যেটা হয়, সেই কেটেল দেখবে বাড়িতে ইউজ হয়। ইলেকট্রিক কেটেল মানে জল গরম করার একটা যন্ত্র, কেটলির মতো দেখতে, সেটা ইলেকট্রিক সার্কিটে অ্যাড করলেই সেটা
হিট প্রডিউস করে, জল গরম করে দেয় চাটা করার জন্য, দুধ গরম করার জন্য এই কেটেলগুলো ইউজ করা হয়। যে কোনো লিকুইড জিনিসকে গরম করার জন্য ইলেকট্রিক কেটেলটা ইউজ করা হয়। তো সেখানে কি থাকে, আমাদের যেটা দৃষ্টিভঙ্গি ফিজিক্সের, সেখানে থাকে একটা সার্কিট, এবং সেই সার্কিটটা তুমি অ্যাড করছো, সার্কিটটা সোর্স অফ ইএমএফ এর সঙ্গে। যদিও বাড়ির যেটা কাজটা করা হয় সেটা এসি পয়েন্টে করা হয়, আমরা কাজ করছি ডিসিতে। এসিটা তোমাদের শেখানো হবে পরবর্তীকালে। এসির কিছুটা কমপ্লিকেশন রয়েছে, এবং ডিসি থেকে এসির যে উত্তরণ, অর্থাৎ ডিসি ডাইরেক্ট কারেন্টের ব্যবহার, তার থেকে অল্টারনেটিং কারেন্টের ব্যবহার, এই যে উত্তরণ যেটা হয়েছিল, অর্থাৎ যেটা ডেভেলপমেন্ট যেটা হয়েছিল, সেটা একটা বড় ইতিহাস। তোমাদের যাদের জানার ইচ্ছা আছে, শোনার ইচ্ছা আছে, তাদের গল্প আমি শোনাবো সময় মতো। কিন্তু তোমাদের রিকোয়েস্ট পেলে তবেই গল্পগুলো শোনানো হবে, আদারওয়াইজ নয়। আমাকে তখন মেকানিক্যালি সিলেবাসের উপরে ভরসা করে দিয়ে আর সিলেবাসটা শেষ করতে হবে। যদিও আমি ফিজিক্সের টিচার হিসাবে মনে করি যে একটা স্টুডেন্ট যে ফিজিক্স পড়বে তার জানা উচিত ডিসি থেকে এসিতে উত্তরণ কেন হয়েছিল, কিভাবে হয়েছিল। তো সেই গল্প তোলা থাক আজকে আপাতত। প্রশ্নটা হচ্ছে এই যে ইলেকট্রিক কেটেল, তাতে সোর্স অফ ইএমএফ থাকে, এক্সটার্নাল রেজিস্ট্যান্স থাকে, এখানে হিট প্রোডাকশন হয় এবং সেই হিটটার দ্বারা জল গরম হয়। এই একটা প্রবলেম হচ্ছে যে an electric kettle, প্রবলেমটা আগে লেখা যাক। an electric kettle ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স বলতে পারি, কেটেল বলতে পারি, is used to boil water, জল গরম করার জন্য, জল ফোটানোর জন্য ইউজ করা হয়। It can boil a certain amount of water within 10 minutes if the stop if the coil remains unchanged। কয়েল মানে হচ্ছে কি, ইলেকট্রিক কেটলের মধ্যে যে কয়েলটা রয়েছে, রিমেন্স আনচেঞ্জড, এটা কয়েলের পরিবর্তে ওয়াটার করে দাও, অ্যামাউন্ট অফ ওয়াটার। If the amount of water remains unchanged, what change should be done to boil water within 5 minutes? তাহলে প্রবলেমটা কি, কেটেলটা তুমি ইউজ করেছো, 10 মিনিটে তোমার জল ফুটে, তুমি চাইছো এমন একটা কেটেল, যে কেটেলটা 5 মিনিটের মধ্যে জলটা, তুমি যে পরিমাণ জল ফোটাবে সেই জলটা কিন্তু একই রয়ে গেল, জলটা কিন্তু চেঞ্জ করলাম না।
তো দেখো ফিজিক্সটা হচ্ছে এই, যে সার্টেন অ্যামাউন্ট জলকে যখন আমি বয়েল করতে চাই তখন একটা সার্টেন অ্যামাউন্ট হিট লাগে। তোমরা যারা জানো ফিজিক্সের যেটা ল আছে সেখানে বলে এইচ ইজ ইকাল টু এম এস টি। এই ফর্মুলাটা মাস অফ ওয়াটার, স্পেসিফিক হিট অফ ওয়াটার, টেম্পারেচার অফ ওয়াটার, এটা বলা ভালো যে এইচ ইজ ইকাল টু এম এস ডেল্টা টি। ডেল্টা টি মিনস চেঞ্জ অফ টেম্পারেচার। ধরা যাক তোমার 10 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার জল সাপ্লাই পাও, এখন গ্রীষ্মকাল বলতে গেলে। তো রুম টেম্পারেচার স্ট্যান্ডার্ড 15 ডিগ্রি হয়, সেখান থেকে জলকে যখন আমরা ফোটাতে চাই তখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যেতে হয়। তো তার জন্য খানিকটা হিট লাগে। আর তার সঙ্গে সঙ্গে যখনই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেল তখনই কি হবে, তার চেঞ্জ অফ স্টেট, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেডের যে ওয়াটার রয়েছে সেই ওয়াটারটাকে যদি বয়েল করতে হয় তাহলে যেটা লেটেন্ট হিট 537 ক্যালোরি পার গ্রাম, যেটা হিসেব, সাধারণ হিসেব, বা 540 ক্যালোরি প্রতি গ্রাম, সেটা দিতে হয়। সেটা ফর্মুলা হচ্ছে এমএল। তার মানে এই যে হিটটা তোমাকে কিন্তু দিতে হবে, দুভাবে হিটটা কিন্তু ব্যয়িত হয়। খানিকটা হিট লাগে টেম্পারেচারটা বাড়ানোর জন্য, আর খানিকটা হিট লাগে চেঞ্জ অফ স্টেটের জন্য। এই অঙ্কগুলো তোমরা কিন্তু করেছো, জানো, আমি আশা করব জানো, আদারওয়াইজ তো বোঝানো সম্ভব নয়। তাহলে হিট লাগবে যেটা, সেটা আমার লাগবে কিন্তু সেম। তার মানে যেটা হিট দরকার জলটা ফোটানোর জন্য সেটা সেম রইল। তাহলে হিট সেম হলো। ফার্স্ট কন্ডিশনে হিট হচ্ছে H1, আর সেকেন্ড কন্ডিশনে হিট হচ্ছে যদি H2 হয়, তাহলে H1 ইজ ইকুয়াল টু H2, কারণ হচ্ছে কি জলটা সেম রয়েছে, লেখা আছে অ্যামাউন্ট অফ ওয়াটার রিমেন্স আনচেঞ্জড। হোয়াট চেঞ্জ শুড বি ডান টু বয়েল ওয়াটার উইদিন 5 মিনিটস, মানে টাইমটা কিন্তু আমি চেঞ্জ করব 5 মিনিটের মধ্যে। আগে ছিল T1 টাইম, দ্যাট ইজ ইকুয়াল টু 10 মিনিটস, আর এখন হবে T2 দ্যাট ইজ ইকুয়াল টু 5 মিনিটস। টিটা চেঞ্জ হচ্ছে, তাহলে T1 ইজ নট ইকুয়াল টু T2। আমাদের যে অঙ্ক, আমাদের অঙ্কগুলো কিভাবে হয় বুঝতেই পারছো, আমি জুলস ল এর অঙ্ক করাচ্ছি। জুলস ল এর অঙ্কতে একটা ফর্মুলা কাজে লাগে আমাদের, অনেকগুলো ফর্মুলা শিখিয়েছি আমি, তার মধ্যে যেটা মূল ফর্মুলা তোমাদের শেখানো হয়েছিল, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, একটা শিখিয়েছিলাম। আর হচ্ছে রেজিস্ট্যান্স সার্কিট, টি হচ্ছে টাইম, আই হচ্ছে কারেন্ট, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। আরেকটা শিখিয়েছিলাম যে এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা ক্রিয়েট হয় এই জায়গাতে, যে ইএমএফ, সোর্স অফ ইএমএফ যেটা এমপ্লয় করি, সেটা দিয়ে যে হিট যখন করা হয় তখন তার ইএমএফ এটা। আর টিটা টাইম, আর হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল। এগুলো সম্বন্ধে তোমাদের পরিচয় রয়েছে। তাহলে আমাকে ভাবতে হবে এই অঙ্কটা নিয়ে, যখন করছি অঙ্কটা, অঙ্কটা করাটা থিঙ্কিং প্রসেস। তো অঙ্ক মানে এই নয় কতগুলো আমি ক্যালকুলেশন করে অঙ্কের উত্তর বার করে দিলাম। অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস ফিজিক্সের ক্ষেত্রে, এক্সেলেন্ট কতগুলো এক্সারসাইজ রয়েছে যেগুলো করলে তোমার আন্ডারস্ট্যান্ডিং অফ ফিজিক্স যেটা, সেটা ক্লিয়ার হবে। তাহলে এখানে আমরা দেখো, প্রথমে আমরা আন্ডারস্ট্যান্ডিংটা কোথায় নিয়ে গেলাম, আমরা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে গেলাম যে হিট প্রোডাকশনটা কিন্তু সেম হবে। নাম্বার টু, হিট প্রোডাকশন কেন হয় তার জন্য আমরা দুটো বা তিনটে ফর্মুলা দিয়েছিলাম, এখানে দুটো ফর্মুলা আমি লিখেছি, 3 নাম্বারটা এই মুহূর্তে দরকার নেই। তাহলে আমার প্রথম ফর্মুলাটা হচ্ছে আই আর টি ইজ ইকুয়াল টু এইচ, আই স্কোয়ার আর টি ইজ ইকুয়াল টু এইচ। আর 2 নম্বর ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার টি বাই আর, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ। তাহলে লক্ষ্য করে দেখো, আমি যে সোর্স অফ ইএমএফটা ইউজ করেছি সেটা চেঞ্জ করতে পারছি না, জল। তার মানে হচ্ছে কি ভিটাও রয়েছে আনচেঞ্জড। আইটা ধরলাম না এই কারণে, কারণ বুঝতেই পারছো যে আমাকে চেঞ্জ তো কিছুটা করতে হবে। চেঞ্জ করতে হবে মানে টাইম চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তার মানে এই যে তিনটে কোয়ান্টিটি আছে, এই তিনটে কোয়ান্টিটির মধ্যে আইদার এই ফর্মুলাতে কিংবা এই ফর্মুলাতে আমাকে চেঞ্জ করতে হবে। লক্ষ্য করে দেখো, এইচটা সেম, আর চেঞ্জ করতে পারি, আই চেঞ্জ করতে পারি, টি চেঞ্জ করেছি যখন, টি যখন চেঞ্জ করেছি, আর এবং আই কে আমাকে চেঞ্জ করতে হবে এখানে, আর এখানে ভি এবং আর কে চেঞ্জ করতে হবে। তো লক্ষ্য করে দেখো, সার্কিটে যখনই আমি আরটাকে চেঞ্জ করব, এটা যখনই আনচেঞ্জ তখনই আইটাও চেঞ্জ হয়ে যাবে।
আইটা চেঞ্জ হয়ে যাবে। আবার যদি আমি ধরে নিই ভিটা কনস্ট্যান্ট, তাহলে আরটাকে যদি চেঞ্জ করে দিতে পারি, টি চেঞ্জ হলে আরটা চেঞ্জ হবে, টি এর সঙ্গে আর কে চেঞ্জ করলে এইচটা আনচেঞ্জ থাকবে। এটা ভালো করে লক্ষ্য করো এই ফর্মুলাটা। ভি ইজ আনচেঞ্জড, কারণ হচ্ছে কি মেন সাপ্লাই যে লাইনটা আছে, সাপ্লাই লাইনটা আমি চেঞ্জ করতে পারি না। সেখানে 220 ভোল্টেজ দেওয়া হয় আমাদের, যেটা এসিতে। আর তুমি যে ব্যাটারি দিয়ে কাজটা করতে চাও, তোমার যে ব্যাটারি যেটা রয়েছে, তার তার যেটা ভোল্টেজ, সেটা 12 ভোল্টের ব্যাটারি হয়। যদিও 12 ভোল্টের ব্যাটারি দিয়ে করে না, এটা হাস্যস্কর ব্যাপার হবে। করা যাবে, কিন্তু করা যাবে, জল গরম করা যাবে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে ভিটা আমি চেঞ্জ করব না, তাহলে টি চেঞ্জ হলে আর কে চেঞ্জ করতে হবে। তাহলে অঙ্কটা তো হয়েই গেল। থিঙ্কিং প্রসেসে অঙ্কটা তোমার হয়ে গেল। থিঙ্কিং প্রসেসের মধ্যে দিয়ে আমরা অঙ্কটা করে ফেললাম কিরকম না, হিয়ার এইচ রিমেন্স আনচেঞ্জড। ইন দিস কেস, ইন দিস কেস it remains unchanged. So in first case, H is equal to V square T by R1. R H1 is equal to V square T1 by R1. In second case, H2 is equal to V square T2 by R2. V remains unchanged. কেন ভি রিমেন্স আনচেঞ্জ বলে? সাপ্লাই লাইনটা সহজে চেঞ্জ করা যায় না। যদি কন্ডিশন বলা থাকে সাপ্লাই লাইন চেঞ্জ করা যায়, তখন তুমি ভিটা চেঞ্জ করতে পারো, ব্যাপারটা আলাদা। তাহলে তাহলে ইফ এইচ ওয়ান ইজ ইকুয়াল টু এইচ টু, দেন কন্ডিশনটা কি, এইচ ওয়ান ইজ ইকুয়াল টু এইচ টু, তার মানে বুঝতেই পারছো ভি স্কোয়ার চেঞ্জ হয়ে গেল, ভি স্কোয়ার আমার ক্যান্সেলড হয়ে যাবে। তাহলে টি ওয়ান বাই আর ওয়ান ইজ ইকুয়াল টু টি টু বাই আর টু। দেন টি ওয়ান বাই আর ওয়ান is equal to T2 by R2. লক্ষ্য করে দেখো T1 is equal to 10 মিনিট আর T2 is equal to বলেছে 5 মিনিট। তাহলে আমি লিখতে পারি যে R2 is equal to T1 by T2, R2, sorry, T2 by T1, T2 by T1, R2 is equal to T2 by T1 into R1। তাহলে T2 by T1 মানে 5 by 10 is equal to হচ্ছে 1 by 2, মানে R1 by R2 is equal to, so new resistance will be half of the initial resistance। এই রেজিস্ট্যান্সটা কমিয়ে দেওয়া যায়, হাফ করে দেওয়া যায়, তাহলেই কিন্তু এই কাজটা করা যাবে। সো তাহলে আমরা অ্যান্সারটা লিখি, এই জিনিসটা ভালো করে বুঝে নেবে। এই জায়গাটা একটু কাটাকাটি হয়ে গেছে সামান্য, এটা টি টু বাই টি ওয়ান হবে, জাস্ট এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন, অন্য কিছু নয়। তাহলে কনক্লুশনটা কি হবে না, কনক্লুশনটা হবে এইরকম, the resistance in second case should be the half of the resistance in first case। ও সার্কিট, ফার্স্ট সেকেন্ড সার্কিট আর ফার্স্ট সার্কিট তোমরা দুটোই ইউজ করতে পারো, কেস বা সার্কিট, দ্বিতীয় ক্ষেত্র বা দ্বিতীয় সার্কিটে। সার্কিটের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে সিকেটি। সো দিস ইজ দ্য অ্যান্সার অফ দ্য প্রবলেম। এরকম বেশ কিছু ইন্টারেস্টিং প্রবলেম রয়েছে। প্রবলেমগুলো তোমরা পাবে এর বইতে, যেটা আমাদের ক্লাস 12 এর যেটা পাঠ্য বই আমাদের, সেখানে কিছু কিছু প্রবলেম রয়েছে, তোমরা সেটা ইউজ করতে পারো। প্রচুর প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো আমি করাচ্ছি এখানে। নেক্সট কোশ্চেন একটা দিচ্ছি আমি এখানে।
three identical resistances are connected in series and then this coil then this coil is connected with the source of EMF to produce 100-watt power. If the resistors are connected in parallel, what will be the power will be produced? Actually, পাওয়ার প্রোডাকশন পাওয়ার কনজাম্পশন দুটোর যেটা মিনিং সেটা রিলেটিভ মিনিং। পাওয়ার প্রোডাকশন বা পাওয়ার কনজাম্পশন যাই হোক না কেন, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে হয়, তার জন্য একটা যখন কনজাম্পশন হয়, একটা যখন খরচা হয়ে যায়, একটা প্রোডাকশন হয়, একটা তৈরি হয়। খুব সূক্ষ্ম দৃষ্টিভঙ্গিতে এর মধ্যে কিছু মিনিংস রয়েছে। তো আমাদের যেটা ম্যাথামেটিক্যাল পোর্শন অঙ্কটার, সেটা আমরা আলোচনা করব। মূলত বলা হচ্ছে থ্রি আইডেন্টিক্যাল রেজিস্টার্স, তিনটে আইডেন্টিক্যাল রেজিস্টার্স রয়েছে। আইডেন্টিক্যাল রেজিস্টার্স মানে হচ্ছে প্রত্যেকটা, তাহলে আমরা লিখে নিচ্ছি এখানে রেজিস্ট্যান্স অফ ইচ let resistance of each resistor is equal to R. আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা, ওকে। তাহলে ইন সিরিজ কানেকশন আমরা রেখেছি, তিনটে যদি সিরিজ কানেকশন রাখি তাহলে in series the equivalent resistance, যখন তিনটে রেজিস্টার আর থাকে 3R হবে। ইন প্যারালাল the equivalent resistance is equal to হবে, নিশ্চয়ই তোমরা পারো এগুলো, 1/x is equal to 1/r plus 1/r plus 1/r is equal to r 3/r, তাহলে এটা হবে r/3। এগুলো আর করে দিচ্ছি না। তাহলে আমরা লিখব ফার্স্ট কন্ডিশনটা কি, সিরিজে কানেকশন করা আছে। তো সিরিজে যদি কানেকশন করা থাকে, সোর্স অফ ইএমএফ যেটা আছে, বললাম সোর্স অফ ইএমএফ কে সহজে চেঞ্জ করা যায় না, ব্যাটারি চেঞ্জ করলে সোর্স অফ ইএমএফ টা চেঞ্জ হবে। তাহলে ইটা সেম, তাহলে ফর্মুলাটা আমাদের যেটা ইউজ হবে এখানে পাওয়ার প্রোডাকশনের, পাওয়ার ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা হচ্ছে এই জায়গাতে হবে ভি স্কোয়ার বাই আর। লক্ষ্য করে দেখো এখানে
আমার অঙ্কটা যেটা করা হয়েছে সেই অঙ্কটাতে কিন্তু রেজিস্ট্যান্স যেটা রয়েছে সেটা চেঞ্জ হচ্ছে, একবার 3R একবার R/3। আর এই যে সোর্স অফ ইএমএফ যেটা সিগনিফাই করে ভিটাকে, ভিটা ডিটারমাইন্ড হয় সোর্স অফ ইএমএফ এর দ্বারা, পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা কিন্তু আনচেঞ্জ থাকছে। তাহলে দেখতে পাচ্ছ যদি এটাকে চেঞ্জ করে দিই আরটাকে, তাহলে এক্সপ্রেশনের মধ্যে এটা চেঞ্জ হবে। প্রথমবারে পাওয়ারটা ছিল 100 ওয়াট, তাই তো? প্রথমবারে পাওয়ার ছিল 100 ওয়াট, লক্ষ্য করে দেখো। সেকেন্ড টাইমে যে অ্যামাউন্ট অফ পাওয়ার উইল বি প্রডিউসড, এটা আমাদের বার করতে হবে। তাহলে এটাকে আমরা P1 বললাম, এটাকে যদি P2 বলি, তাহলে আমরা লিখতে পারি ইন দিস কেস P1 is equal to V square by R1 and P2 is equal to V square by R2। খুব বেশি লেখার দরকার নেই, একটাই থাকে। অনেক সময় কিছু কিছু মানে ক্লাসিক্যাল এক্সামিনার্স রয়েছেন, ক্লাসিক্যাল এক্সামিনার্স, সেন্সটা তোমরা বুঝে নাও, তারা এখানে মিনিং গুলো চান। কিন্তু যে স্টুডেন্ট এগুলো লিখতে পারছে, এগুলো ইউজ করতে পারছে, তার ফিজিক্স সম্বন্ধে আইডিয়া আছে ধরে নিতেই হবে। হ্যাঁ, আমি ক্লাসিক্যাল পর্যায়ে পড়ি না কোয়ান্টাম পর্যায়ে পড়ি সেটা আমি বলছি না, ক্লাসিক্যাল এক্সামিনাররা এই খুঁটিনাটি বিষয়গুলো দেখতে চান। ইগনোর দ্যাট, এগুলো ম্যাটার করে না, তোমাদের ভবিষ্যতের কেরিয়ারে এগুলো ম্যাটার করবে না। তোমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো না, তোমরা ভালো ফিজিক্স শিখতে পারবে, চেষ্টা করলে তোমরা অনেক ভালো। আমাদের যে জেনারেশন যা ফিজিক্স শিখেছে, তোমাদের জেনারেশন তার থেকে অনেক ভালো ফিজিক্স শিখতে পারবে। ফিজিক্স ডায়নামিক সাবজেক্ট, নিউ জেনারেশনে যারা রয়েছেন, যারা আসবেন, আমি সচেতন ভাবে আসবেন কথাটা ইউজ করছি, তারা আমাদের থেকে অনেক উন্নত হবেন, এটা আশা রেখেই আমি তোমাদের ফিজিক্সের ক্লাসে আজকে সকালবেলা ভোরবেলায় বসেছি আমি ক্লাসটা করার জন্য। যাই হোক, তাহলে প্রবলেম সলভ তো হয়েই গেল। P1 is equal to V square by R1, P2 is equal to V square by R2, or P2 by P1 is equal to V square by R2 by V square by R1, or P2 by P1 R1 by R2, এটা 100 ওয়াট, R1 is equal to 3R, R2 is equal to R by 3, এক্সপ্রেশনটা পাবো 9 into 100 ওয়াট is equal to 900। এই অঙ্কটার থেকে বলা যেতে পারে, কখনো কখনো একটা অঙ্ক থাকে, দেখো লক্ষ্য করে দেখো, পাওয়ার প্রোডাকশনটা কিন্তু বেড়ে গেল, পাওয়ার কনজাম্পশন বা পাওয়ার প্রোডাকশনটা বেড়ে গেল। তাহলে একটা রেজিস্টার রয়েছে, নিজেরা অঙ্কটা করবে, একটা রেজিস্টার রয়েছে এরকম লম্বা, সেটাকে আমি কেটেল হিসাবে ইউজ করছি, একটা সোর্স অফ ইএমএফ এর সঙ্গে তাকে অ্যাড করেছি, এটা সোর্স অফ ইএমএফ আমার। এরপরে করলাম কি, এই তারটা কেটে গেছে মাঝখানে, যেটা হয়ে থাকে কখনো কখনো, এখনো কিছু কিছু জায়গাতে কিন্তু হিটারের প্রচলন রয়েছে, হিটার ব্যবহার করে। ভুল করে তারা কি করে দেখো, এই অঙ্কটা করানোর অর্থ হচ্ছে কি, ব্যবহারিক জীবনে এই তিনটে অঙ্কই কিন্তু কাজে লাগবে। ভুল করে তারা করে কি, ধরো একটা হিটারের কয়েল রয়েছে এরকম, হিটার দেখবে যদি দেখার সুযোগ হয় কখনো, হিটারের এরকম একটা কয়েল থাকে, সেই কয়েলটা একটা চীনামাটির একটা কেস, উনুনের মতো দেখতে, সেখানে সেটাকে সেট করা থাকে এবং কয়েলটা রাখা থাকে এখানে। এটা লাল হয়ে যায় যখন মেন লাইনের সঙ্গে কানেক্ট করা হয়, এবং এখান থেকে হিট তৈরি হয় এবং সেই হিটারটা ইউজ করা হয় রান্নার কাজে। কিছু কিছু জায়গায় ইউজ রয়েছে। কখনো কখনো হিটারের তার কেটে যায়, তখন কি করা হয় না, এই তারটাকে, বড় তার ছিল তো, এই তারটাকে, এটাও কেটে গেছে, এটা দুটো টুকরো হয়ে গেছে, এই একটা টুকরো হয়ে গেছে আর একটা টুকরো হয়ে গেছে। তো যিনি হিটারের ব্যবহারকারী তিনি করলেন কি, কোনো টুকরোকে ফেললেন না,
দুটো টুকরোকে এরকম করে অ্যাড করে এইদিকে একটা এইদিকে একটা অ্যাড করে দিলেন, তারপরে আবার কয়েলটা যোগ করে দিলেন। লক্ষ্য করে দেখো কি হবে। কি হবে না, প্রথমবারে যা হিট প্রোডাকশন হয়েছিল, দ্বিতীয়বারে হিট প্রোডাকশনটা তখন কি হবে, যদি এরকম কেসটা করা হয় 3 টুকরা করলে তখন তোমাদের হয়ে গেল 9 গুণ হয়ে গেল। তাহলে সাধারণ হিসেব 2 টুকরা করলে কি হবে, তোমরা ক্যালকুলেশন করে দেখবে। আর1 আর দুটো ছিল, আর আর তাকে প্যারালাল কম্বিনেশনে করা হলো, কত গুণ হিট তৈরি হচ্ছে। আমাদের যেটা হিসেব অঙ্কটাতে সেখানে দেখা গেল যে হিট প্রোডাকশন হয়ে গেছে 9 টাইমস। প্রথমবারে 100 ওয়াট পাওয়ার প্রোডাকশন হচ্ছিল বা পাওয়ার কনজাম্পশন হচ্ছিল, দ্বিতীয়বারে 900 ওয়াট পাওয়ার প্রোডাকশন বা পাওয়ার কনজাম্পশন হচ্ছে। তো যদি এরকম করা হয় তাহলে হিটারটা আরো তাড়াতাড়ি জল গরম করে দেবে। কিন্তু একই সঙ্গে সমস্যাটা কি হবে, এটা প্রচন্ড হিট হবে। প্রচন্ড হিট হয়ে গেলেই সেটা আবার কেটে যাবে। যে কারণে হিটারের তার একবার কেটে গেলে সেটাকে লাগিয়ে দ্বিতীয়বার ব্যবহার করা বা প্যারালাল কানেকশন করে ব্যবহার করা, সেটা অত্যন্ত বিপজ্জনক। যদি কোনো জায়গাতে কোনোভাবে হিটার ইউজ হয়, যদিও হিটার ইউজ এখন করা হয় না, তবুও তোমাদের কাছে আমার এই প্রবলেমটির মাধ্যমে একটি বার্তা গেল, ব্যবহারিক জীবনে তোমরা কিন্তু এই বিষয়গুলো প্রয়োগ করবে। যাই হোক, ক্লাসটা অনেকক্ষণ হয়ে গেছে, এই ক্লাসটা আজকে এখানে আমি শেষ করলাম। এই চ্যাপ্টারটা আরো অনেক অঙ্ক রয়েছে, এগুলো করানোর মতো আমার ইচ্ছাও রয়েছে, তো তোমাদের সেগুলো আমি করাবো পরবর্তীকালে। ভিডিওটি এখানে শেষ হচ্ছে এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের আমি ধন্যবাদ জানাই।